নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। ওই তাদেরকে একজন নেতা আজকে এসেছিল, এই কথা নাকি অভিযোগ করেছেন যে আমি পক্ষপাতিত্ব করছিলাম। তো তাকে একটা প্রশ্ন আশা করি মানুষ করবেন, আপনারাও হয়তো করবেন সুযোগ পেলে, যে যদি আমি পক্ষপাতিত্বই করে থাকি তাহলে তিনি যে এত কোটি কোটি টাকা খরচ করে আমার প্রতিটা আদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছেন, তারপর ডিভিশন বেঞ্চে হেরেছেন, তারপর সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টেও হেরেছেন, ফিরে এসছে মামলা আবার এখানে, সেখানে একটা লাইনেও কেন লেখা নেই যে আমি পক্ষপাতিত্ব করছি, রাজনীতি করছি? এই একটা লাইন লিখতে তার কোথায় বাধা ছিল? আজকে আমি যখন সেখানে রিজাইন করে পদত্যাগ করে চলে এসেছি, রাজনীতিতে যোগ দিয়েছি, তখন তাদের কাছ থেকে অর্ধেক প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি জানি তিনি একজন অর্ধশিক্ষিত, তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাকে কেউ যদি শিখিয়ে দেন তবেই তিনি পারবেন। তবুও তাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে অ্যাপিলগুলো করলেন, হাইকোর্টে করলেন, ডিভিশন বেঞ্চে অভিজিৎ বাবুর অর্ডারের এগেনস্টে, সুপ্রিম কোর্টে করলেন, সেখানে একটা অ্যাপিলেও এই কথাটা কেন লেখা নেই যে অভিজিৎবাবু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচার করছেন? কে বলেছিল আপনাকে না লিখতে? একটা লাইন তো লিখতে পারতেন। কোথায় লিখেছেন একটা লাইন দেখান তো। এই সব কথার কোনো মানে হয় না। স্যার, উনি আরও একটা অভিযোগ করলেন, বলছেন অভিজিৎবাবু ওনাকে আপনি যখন বিচারপতি ছিলেন সেই সময় আপনার সাথে বিজেপির যোগাযোগ থাকার কারণেই সিবিআই ওনাকে ডেকেছিল। কে আমায় ডেকেছিল? আপনি যখন বিচারপতি ছিলেন সেই সময় থেকে বিজেপির সাথে যোগাযোগ থাকার কারণে সিবিআই অভিজিৎবাবুকে ডেকেছিল, অভিষেককে ডেকেছিল। হ্যাঁ, তো অভিষেক বাবু তো একটা নামকরা দুর্নীতিবাজ, অভিষেক বাবু নামকরা দুর্নীতিবাজ, সেই জন্য ডেকেছিল। আমার কাছে মামলা হয়েছিল, সেখানে তিনি লোককে বোকা বানাচ্ছিলেন, তো আমি নামটা জুড়ে দিয়ে বলেছিলাম এই যে লোকটি বোকা বানাচ্ছে তাকেও জিজ্ঞেস করতে হবে। তখন সেই যে অভিষেকবাবু জুড়ে যান ওই মামলার সঙ্গে, অভিষেকবাবু আর কুন্তল বলে একটি লোক, দুজনে, তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্ট গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কী করেছে? আমার অর্ডারটাই তো রেখেছে। সেই মামলাতেই তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে জাস্টিস অমৃতা সিনহা অর্ডার দিয়েছেন। সেই মামলাতেই তো কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছে। এইসব কথা বলে লাভ কি? উনি মিথ্যে কথা বলতে এসছেন, মিথ্যে কথাই বলেন এবং একটি অর্ধশিক্ষিত মানুষ, তার উত্তরে এইটুকুই বলা যথেষ্ট। তিনি জেলে যাওয়ার সময় কেন বললেন যে দিদি সব জানেন? তাহলে দিদি তো সত্যিই সব জানেন। এখনো পর্যন্ত হিসেব পাওয়া গেছে এই খাদ্য চুরি করে, যেটা সাধারণ মানুষকে দেওয়ার কথা ছিল, দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার আমাদের নরেন্দ্র মোদীর সরকার পাঠিয়েছিল, সেই খাদ্য চাল, গম, চিনি বিক্রি করে দিল অন্য জায়গায়। 10,000 কোটি টাকা তারা রোজগার করলো। রোজগার এটাকে বলা যাবে না, কারণ রোজগার হয় পরিশ্রমের ফলে। সাধারণ মানুষ প্রতিনিয়ত পরিশ্রম করে দিনের শেষে বা মাসের শেষে যে টাকাটা রোজগার করেন সেটা রোজগার। আর যারা যেটা দালালি করে কামানো হয়, চুরি করে খাদ্য বিক্রি করে কামানো হয়, সেটা কামাই। এই কামাইটা কেন করলে? কে তোমাদের অধিকার দিল আমাদের খাদ্য অন্য জায়গায় বিক্রি করে দেওয়া? আর কিছু বলতে হবে না। এই 3টে প্রশ্ন। মহিলাদের এই অসম্মান কেন তিনি হতে দিয়েছেন? এই প্রশ্নটাও মা, বোনেরা, দিদিরা অবশ্যই করবেন। আর বেশি কিছু বলবো না, সন্ধ্যে নেমে এসছে প্রায়, বলার বিশেষ কথাও ছিল না। কিন্তু আমি যখন দেখলাম যে অনেক মানুষ এখানে এসছেন, পথেও বহু মানুষ আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন, তখন মাত্র 4টে পয়েন্ট আপনাদের কাছে বলে গেলাম। চাকরি বিক্রি, 2 নম্বর পুরসভার চাকরি বিক্রি, প্রথম হচ্ছে স্কুলের চাকরি বিক্রি, 2 নম্বর হচ্ছে পুরসভার চাকরি বিক্রি, 3 নম্বর হচ্ছে খাদ্য বাইরে বিক্রি করে দিয়ে 10,000 কোটি টাকার হিসেবে এখনো পর্যন্ত পাওয়া গেছে। আর চতুর্থ, মহিলাদের জন্য এই প্রশ্নটা তৈরি করলাম যে সন্দেশখালিতে পিঠে খাওয়ার শখ রাত্রির 12টায় যে হচ্ছিল গত 10 বছর ধরে, তোমাদের নেত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও
তিনি মহিলাদের এই অসম্মান, এই শ্লীলতাহানি কেন হতে দিলেন? ব্যাস এই চারটে প্রশ্ন আপনারা করবেন। ওই তাদেরকে একজন নেতা আজকে এসেছিল, এই কথা নাকি অভিযোগ করেছেন যে আমি পক্ষপাতিত্ব করছিলাম। তো তাকে একটা প্রশ্ন আশা করি মানুষ করবেন, আপনারাও হয়তো করবেন সুযোগ পেলে, যে যদি আমি পক্ষপাতিত্বই করে থাকি তাহলে তিনি যে এত কোটি কোটি টাকা খরচ করে আমার প্রতিটা আদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছেন, তারপর ডিভিশন বেঞ্চে হেরেছেন, তারপর সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টেও হেরেছেন, ফিরে এসছে মামলা আবার এখানে, সেখানে একটা লাইনেও কেন লেখা নেই যে আমি পক্ষপাতিত্ব করছি, রাজনীতি করছি? এই একটা লাইন লিখতে তার কোথায় বাধা ছিল? আজকে আমি যখন সেখানে রিজাইন করে পদত্যাগ করে চলে এসেছি, রাজনীতিতে যোগ দিয়েছি, তখন তাদের কাছ থেকে অর্ধেক প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি জানি তিনি একজন অর্ধশিক্ষিত, তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাকে কেউ যদি শিখিয়ে দেন তবেই তিনি পারবেন। তবুও তাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে অ্যাপিলগুলো করলেন, হাইকোর্টে করলেন, ডিভিশন বেঞ্চে অভিজিৎ বাবুর অর্ডারের এগেনস্টে, সুপ্রিম কোর্টে করলেন, সেখানে একটা অ্যাপিলেও এই কথাটা কেন লেখা নেই যে অভিজিৎ বাবু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচার করছেন? কে বলেছিল আপনাকে না লিখতে? একটা লাইন তো লিখতে পারতেন। কোথায় লিখেছেন একটা লাইন দেখান তো। এই সব কথার কোনো মানে হয় না। স্যার, উনি আরও একটা অভিযোগ করলেন, বলছেন অভিজিৎ বাবু ওনাকে আপনি যখন বিচারপতি ছিলেন সেই সময় আপনার সাথে বিজেপির যোগাযোগ থাকার কারণেই সিবিআই ওনাকে ডেকেছিল। কে আমায় ডেকেছিল? আপনি যখন বিচারপতি ছিলেন সেই সময় থেকে বিজেপির সাথে যোগাযোগ থাকার কারণে সিবিআই অভিজিৎ বাবুকে ডেকেছিল, অভিষেককে ডেকেছিল। হ্যাঁ, তো অভিষেক বাবু তো একটা নামকরা দুর্নীতিবাজ, অভিষেক বাবু নামকরা দুর্নীতিবাজ, সেই জন্য ডেকেছিল। আমার কাছে মামলা হয়েছিল, সেখানে তিনি লোককে বোকা বানাচ্ছিলেন, তো আমি নামটা জুড়ে দিয়ে বলেছিলাম এই যে লোকটি বোকা বানাচ্ছে তাকেও জিজ্ঞেস করতে হবে। তখন সেই অভিষেক বাবু জুড়ে যান ওই মামলার সঙ্গে, অভিষেক বাবু আর কুন্তল বলে একটি লোক, দুজনে, তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্ট গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কী করেছে? আমার অর্ডারটাই তো রেখেছে। সেই মামলাতেই তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে জাস্টিস অমৃতা সিনহা অর্ডার দিয়েছেন। সেই মামলাতেই তো কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছে। এইসব কথা বলে লাভ কি? উনি মিথ্যে কথা বলতে এসছেন, মিথ্যে কথাই বলেন এবং একটি অর্ধশিক্ষিত মানুষ, তার উত্তরে এইটুকুই বলা যথেষ্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।